হলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, প্রায় মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স রিডিং টেস্টে। সো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন সলভ করলে এবং রিডিং এর ক্যাপাবিলিটি ডেভেলপ করলে ইট উইল হেল্প ইউ ইমেন্সলি regardless of the place and the time that you're using in. Okay, so without any further ado, let's jump right into the passage. আশা করছি সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। অলরাইট, সো সবাই প্রথমেই প্যাসেজের টাইটেলটা একটু লিখে ফেলেন। প্যাসেজের টাইটেলটা হচ্ছে বিজি অ্যাজ এ বি, তার মানে হচ্ছে একটা মৌমাছির মতোই ব্যস্ত। সো বিজি অ্যাজ আ বি, সবাই একটু জুমের চ্যাট সেকশনে টাইটেলটা লিখে ফেলেন। যারা খাতায় নোট নিচ্ছেন তাদের সবাইকে অবশ্যই জুমের চ্যাট সেকশনে ইনফর্ম করতে হবে যে আমি খাতায় নোট নিচ্ছি, যাতে করে খাতায় নোট নিতে থাকলেন কিন্তু আপনার পার্টিসিপেশনটা ক্লাসে কাউন্ট করা হলো না। সেক্ষেত্রে আপনি যখন 3 মাস শেষ হয়ে যাওয়ার পর সার্টিফিকেটের জন্য রিকোয়েস্ট করবেন এবং আমরা আপনাকে সার্টিফিকেটটা দেব, ওখানে কিন্তু লেখা থাকবে যে আপনি কয়টা ক্লাসে পার্টিসিপেট করেছেন। সো বি কেয়ারফুল ইফ ইউ আর নট পার্টিসিপেটিং ইন দ্য ক্লাস, সেক্ষেত্রে কিন্তু লাইভ ক্লাসে জয়েন করার কোনো মানে নাই। যারা এই ক্লাসের মধ্যে কনফিউশন থাকতে পারে, আমি তো নতুন, আমি আসলে কোত্থেকে শুরু করব। আইএলটিএস পরীক্ষা কিংবা আইএলটিএস কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে ইংলিশ সেটা টেস্ট করা। এটার কোনো ধারাবাহিকতা নাই বা কোনো সিলেবাস ফলো করার বিষয় নাই। আপনি যে পর্যায় থেকে শুরু করেন না কেন, ইটস অল দ্য সেম ফর এভরিওয়ান। প্রত্যেকটা ক্লাস একটা করে নতুন ক্লাস, আগের ক্লাসের সাথে এর কোনো সম্পর্ক নাই। সো আশা করি সবাই লিখে ফেলেছেন বিজি অ্যাজ আ বি। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আশা করছি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন কিনা সবাই আমাকে একটু ইয়েস লিখে কনফার্ম করেন। ইয়েস, এক্স্যাক্টলি, ওয়ান্ডারফুল। আশা করছি দেখা যাচ্ছে। দুই একজন যদি দেখা না যেয়ে থাকে, এই প্রবলেমটা আপনাদের এন্ডে, আমাদের এইখান থেকে কোনো প্রবলেম নাই। ওকে, লেটস গেট গোয়িং। সো আমি যেটা করব সেটা হচ্ছে আমি জোরে জোরে প্যাসেজগুলো প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বো এবং আপনারাও আমার সাথে এই প্যাসেজগুলোর যে প্রত্যেকটা সেন্টেন্স আমি যখন পড়বো তখন আপনারাও জোরে জোরে এটা পড়বেন, যাতে করে আপনাদের জন্য ইট বিকামস ইজিয়ার টু গ্রাস্প দ্য হোল আইডিয়া। ওকে, we often use the old cliche, busy as a bee, to say that we have a great deal of work to do. তার মানে হচ্ছে আমরা সচরাচর এই পুরনো কথাটা অনেকবারই বলে থাকি, যেটা হচ্ছে যে বিজি অ্যাজ এ বি, তার মানে হচ্ছে একটা মৌমাছির মতোই ব্যস্ত। টু সে দ্যাট উই হ্যাভ আ গ্রেট ডিল অফ ওয়ার্ক টু ডু, এটা বোঝানোর জন্য যে আমাদের অনেক কাজ আছে। সো ক্লিশে মানে কি? ক্লিশে মানে যেই কথাটা খুব বেশি প্রচলিত বা অনেক বেশি বলা হয়। যেমন হচ্ছে সদা সত্য কথা বলো, কখনো মিথ্যা বলো না, সকালবেলা ঘুম থেকে ওঠো, এক্সারসাইজ করো, খাওয়া দাওয়া ঠিক মতো করো। সো এই জিনিসগুলো হলো ক্লিশে, বা যে জিনিসগুলো সমাজে অনেক বেশি প্রচলিত, যে কথাটা বারবার বলা হয় সেটাকে ক্লিশে বলা হয়। সো আমরা সাধারণত এই কথাটা অনেকবারই বলে থাকি যে আমি অনেক বেশি ব্যস্ত, একটা মৌমাছির মতোই ব্যস্ত, নিজেকে অনেক অনেক কাজ আছে, এটা বোঝানোর জন্য। সো প্রত্যেকটা সেন্টেন্স আমি যখন পড়বো তখন আপনাদের কাজটা কি হবে? আপনাদের কাজটা হবে এই সেন্টেন্সের 2টা বা 3টা ওয়ার্ড বা ফ্রেজ এরকম লিখে ফেলা চ্যাট সেকশনে, যেটা দেখে বা যেটা মনে রেখে পরবর্তীতে এই সেন্টেন্সটাকে আপনি আবারও মনে করতে পারবেন। তার মানে হচ্ছে, ফর এক্সাম্পল, এই সেন্টেন্সে আমরা জানতে পারলাম ওল্ড ক্লিশে। ওল্ড ক্লিশে এইটার কথা মনে পড়লে আমাদের মনে পড়ে যাবে যে প্রথম সেন্টেন্সের কথা আমরা বলছি। তারপরে গ্রেট ডিল অফ ওয়ার্ক টু ডু, অথবা গ্রেট ডিল অফ ওয়ার্ক। সো এই জিনিসটা যদি লিখে ফেলেন তাহলে পরবর্তীতে এই দুইটার মাধ্যমে এই সেন্টেন্সটাকে আপনার মনে রাখতে ইজিয়ার হবে। এইটা কিন্তু আমি যে ওয়ার্ড গুলা বা আমি যে ফ্রেজ গুলো বলছি এটা না, আপনি এটাও লিখতে পারেন। বাট আপনার যদি মনে হয় যে না, আমি যদি অফেন এই শব্দটা লিখে রাখলে আমি পরবর্তীতে এই সেন্টেন্সটাকে মনে রাখতে পারবো, তাহলে সেই সেন্টেন্সটাই রাফ করে লিখে রাখেন। আপনি যেভাবে এই সেন্টেন্সটাকে মনে রাখতে সুবিধা হয় সেভাবেই লিখে রাখেন। বাট চ্যাট সেকশনে সবাইকেই প্রত্যেকটা সেন্টেন্সের একটা বা দুইটা ওয়ার্ড লিখতে হবে, যার দ্বারা পরবর্তীতে এটা আপনি মনে রাখতে পারবেন। ওকে, মুভিং অন। বাট ইন রিয়ালিটি it is impossible for a human to be as busy as an actual bee. তার মানে হচ্ছে বাস্তবতা হচ্ছে যে একজন মানুষের পক্ষে একটা মৌমাছি যত ব্যস্ত, তত ব্যস্ত হওয়াটা কার্যত অসম্ভব। তার কারণ হচ্ছে একটা মৌমাছি যত বেশি ব্যস্ত,
এত বেশি ব্যস্ত হওয়া বা এত কাজ করা কোনো মানুষের পক্ষে কিন্তু সম্ভব না। আমরা অন্যান্য প্রাণীরা বিশেষ করে যারা হচ্ছে পরিশ্রমী প্রাণী, যেরকম পিঁপড়া, মৌমাছি, এই প্রাণীগুলো কিন্তু কন্টিনিউয়াস কাজ করে। সো পিঁপড়া আপনি দেখবেন যে কখনো অলস বসে থাকে না এরকম। সো সারাক্ষণই তারা কাজ করে। সেইম গোস ফর বিজ অ্যাজ ওয়েল, তারাও সারাক্ষণ কাজ করে। সো মানুষের পক্ষে আমাদের লাইফের তো অন্যান্য অনেক ডাইমেনশন আছে। শুধু কাজের বাইরেও আমাদের লাইফে অন্যান্য অনেক কিছু থাকে। সো সারাক্ষণ যে কাজ করা মৌমাছির মতো করছি বোঝানো হয়, কিন্তু অ্যাকচুয়ালি ইটস ইম্পসিবল, বা এটা কার্যত অসম্ভব। আমি কিন্তু একটা সেন্টেন্সে বলে দিয়েছি যে কিভাবে একটা বা দুইটা ওয়ার্ড আপনি লিখে রেখে পরবর্তীতে মনে রাখতে পারবেন। প্রত্যেক সেন্টেন্সে কিন্তু আমি এটা বলবো না। আপনারা একটা বা দুইটা সুবিধাজনক ওয়ার্ড লিখে রাখেন, যেটার দ্বারা এই সেন্টেন্সটাকে, এই পার্টিকুলার সেন্টেন্সটাকে আপনি পরবর্তীতে মনে করতে পারবেন। কারণ প্যাসেজ পড়া হয়ে গেলে যখন আমরা প্রশ্নের উত্তর করতে যাব, তখন কিন্তু আমরা প্যাসেজে আর ফেরত আসবো না, বা চেষ্টা করব প্যাসেজে ফেরত এসে না দেখার জন্য আমরা ওখান থেকেই যেন প্রশ্নের উত্তরগুলো করতে পারি, আমাদেরকে যেন ফিরে এসে প্যাসেজ থেকে হেল্প না নিতে হয়। সো প্রথমে বোঝার সময় আমাদেরকে চেষ্টা করতে হবে এমন ভাবে বোঝার জন্য যাতে করে ফিরে এসে প্যাসেজের হেল্প না নিতে হয়। ওকে, সো আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে অনেকে একটা স্ট্র্যাটেজি ফলো করেন, সেটা হচ্ছে প্রথমেই প্রশ্নে চলে গিয়ে প্রশ্ন পড়া এবং প্রত্যেকটা প্রশ্ন থেকে একটা দুইটা কিওয়ার্ড নিয়ে প্যাসেজে এসে খুঁজে খুঁজে দেখে ওই প্রশ্নের উত্তর করার। এটা কিন্তু আই থিংক ইটস আ ফুলিশ আইডিয়া ইন মাই ওপিনিয়ন, এই কারণে যে আপনি প্রথমে অ্যাটলিস্ট 3 মিনিট এক প্যাসেজ, যত বড়ই হোক যত কমপ্লিকেটেড হোক, অ্যাটলিস্ট 3 মিনিট আপনি একটু চোখ না বোলালে বা একটু ওয়ার্ড টু ওয়ার্ড একটু স্পিড রিডিং না করলে, আপনি কিন্তু যখন প্রশ্নে চলে যাবেন তখন কিন্তু আপনি কোনো কুল কিনারাই পাবেন না। আপনার মানে আপনার মাথায় কোনো আউটলাইনই থাকবে না যে এই প্যাসেজটা আসলে কি নিয়ে বা কোথায় কি বলা হচ্ছে। সো ফার্স্ট, আমরা তো আজকে অনেক সময় নিয়ে পড়বো, আপনার উদ্দেশ্য থাকবে স্পিড রিডিং করা, বাট একটা বার অন্তত প্যাসেজে চোখ বুলিয়ে তারপরে প্রশ্নে যাওয়া, আদারওয়াইজ ইউল বি ইন আ ডিপ মেস। ওকে, মুভিং অন। Bees are probably the most industrious creatures on earth. তার মানে হচ্ছে মৌমাছিরা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রমী প্রাণী। তো এই পৃথিবীতে যত প্রাণী আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রমী প্রাণী হচ্ছে সম্ভবত মৌমাছিরা। ওকে, তো এই পুরা সেন্টেন্সটাই আপনারা একটু লিখে ফেলেন। আমি একটু জুমের চ্যাট সেকশনে দেখি, সবাই এই পুরা সেন্টেন্সটা একটু লিখে ফেলেন যে bees are probably the most industrious creatures on earth. Bees are probably the most industrious creatures on earth. ওকে, আচ্ছা, একজন জিজ্ঞেস করেছেন প্রবাবলি মানে কি। প্রবাবলি মানে হচ্ছে সম্ভবত। ওকে, প্রবাবলি মানে হচ্ছে সম্ভবত। ওকে, ওকে, ওয়ান্ডারফুল, ভেরি গুড। Bees are probably the most industrious creatures on earth. Okay, very good. Moving on. A work bee, which is any female bee that is not a queen, never rests in its very brief life. দেখেন, a work bee তার মানে হচ্ছে ওয়ার্কার বি, তার মানে হচ্ছে যে বিটা কাজ করে। ঠিক আছে, a worker bee হচ্ছে যে বিটা কাজ করে, বা বি বলতে হচ্ছে এখানে মৌমাছিকেই বোঝানো হচ্ছে। সো যে মৌমাছিটা কাজ করে, which is any female bee that is not a queen. সো মৌমাছিদের মধ্যে শুধু ফিমেল বিরা, অর্থাৎ মেয়েরাই কাজ করে, ছেলেরা কাজ করে না। সো ওয়ার্কার বি হচ্ছে সেই মৌমাছিগুলো যারা হচ্ছে ফিমেল এবং যারা হচ্ছে নট আ কুইন, মানে কুইন মৌমাছি, রানী মৌমাছি কিন্তু কাজ করে না। রানী মৌমাছি ছাড়া সকল নারী মৌমাছি সার্বক্ষণিক কাজ করে এবং নেভার রেস্ট ইন ইটস ব্রিফ লাইফ। তার মানে এর যে ছোট্ট জীবন, এই ছোট্ট জীবনে সে একটা বারের জন্য সে রেস্ট নেয় না, সে সার্বক্ষণিক কাজ করতে থাকে। সো এই জিনিসটা কিন্তু ভেরি অ্যাস্টনিশিং, এই জিনিসটা একটু লিখে রাখেন, নেভার রেস্ট। সো এই অংশটা একটু লিখে রাখেন, জাস্ট নেভার রেস্ট, এই কথাটা লিখে রাখলেই হবে। সো ওয়ার্কার বি নেভার রেস্ট, যে যে মৌমাছিটার কাজ করার কথা সে কখনোই রেস্ট নেয় না। ওকে, মুভিং অন। A bee's life is regulated by the hive's queen. তার মানে হচ্ছে একটা মৌমাছির জীবন ওই যে হাইভ, মৌমাছির যে চাকের যে কুইন আছে বা মৌমাছির চাকের যিনি আহ রানী আছেন, তার দ্বারা নিয়ন্ত্রিত হয় হচ্ছে একটা মৌমাছির জীবন। রেগুলেটেড মানে হচ্ছে নিয়ন্ত্রিত হওয়া। ওকে,
Every second of a bee's life is marked with a different task that it absolutely must perform. তার মানে হচ্ছে এভরি সেকেন্ড অফ আ বিজ লাইফ, তার মানে একটা মৌমাছির জীবনের প্রত্যেকটা সেকেন্ড ইজ মার্কড উইথ আ ডিফারেন্ট টাস্ক। প্রত্যেকটা সেকেন্ড একটা ভিন্ন ভিন্ন কাজ তাকে দেওয়া হয়, প্রত্যেকটা সেকেন্ড একটা ভিন্ন ভিন্ন কাজের জন্য বরাদ্দ থাকে। দ্যাট ইজ অ্যাবসলিউটলি দ্যাট ইট অ্যাবসলিউটলি মাস্ট পারফর্ম, তার মানে হচ্ছে যেটা তাকে অবশ্যই অবশ্যই করতে হবে। একটা মৌমাছির জীবনের প্রত্যেকটা সেকেন্ড একটা না একটা কাজ তাকে দেওয়া থাকে, যে কাজ তাকে অবশ্যই অবশ্যই করতে হবে। দিস সাউন্ডস টেরিবল টু দোজ অফ আস হু কমপ্লেইন অ্যাবাউট নট হ্যাভিং এনাফ ফ্রি টাইম ফর লেজার। তার মানে হচ্ছে আমরা যারা এই জিনিসটা নিয়ে কমপ্লেইন করি যে আমাদের জীবনে খুব একটা ফ্রি টাইম নাই, বা আমাদের রেস্ট নেওয়ার মতো বা ছুটি কাটানোর মতো, লেজার মানে হচ্ছে অলস সময়, এইটার করার মতো বা একদম ফ্রি টাইম কাটানোর মতো এনাফ সময় আমাদের কাছে নাই, এটা নিয়ে আমরা যারা কমপ্লেন করি, আমাদের কাছে এটা একদম খুব টেরিবল বা খুব ভয়ঙ্কর একটা জিনিস মনে হতে পারে। সো দিস সাউন্ডস টেরিবল টু দোজ অফ আস হু কমপ্লেন অ্যাবাউট নট হ্যাভিং এনাফ ফ্রি টাইম ফর লেজার। ওকে, সো আমরা যারা কমপ্লেন করি যে আমাদের আসলে ফ্রি টাইম নাই, তাদের জন্য কিন্তু এটা খুব মানে অদ্ভুত বা এটা খুব টেরিবল হতে পারে। ওকে, however, remember that bees also are incapable of free thought. তার মানে হচ্ছে এইটাও আপনাকে মনে রাখতে হবে যে bees are incapable of free thought। মানুষের যেরকম মুক্ত চিন্তা আছে, যে মানুষ আসলে অনেক কিছু চিন্তা করতে পারে, সেই রকম ফ্রি থট করার ক্ষমতা বা মুক্ত চিন্তা করার ক্ষমতা কিন্তু মৌমাছির নাই। সো মৌমাছির মাথায় যেটা প্রোগ্রামড বা যে কাজটা তাকে দেওয়া হয়, সে কাজটা না করে যে সে অন্য কিছু চিন্তা করবে বা একটু বসে থাকবে বা একটু বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারবে, এইরকম করার চিন্তা ভাবনা কিন্তু বা তার ওই হার্ডওয়্যারিংটাই নাই, বা সেই ক্যাপাবিলিটিটাই তার নাই, তার সেই ক্ষমতাই নাই যে সে মুক্ত চিন্তা করবে। ওকে, ফ্রি থট এই কথাটা লিখে রাখতে পারেন। ওকে, দ্য বি সিম্পলি ক্যানট আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ল্যাকস ডাউন টাইম। তার মানে হচ্ছে যে মানুষ হিসেবে আমরা যেরকম উপলব্ধি করি যে একদিন অনেক বেশি কাজ করে ফেললে আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের ডাউন টাইম মানে হচ্ছে সোজা বাংলায় বলতে গেলে অবসর সময়। সো আমাদের যেরকম উপলব্ধি আসে যে আমাদের অবসর সময় দরকার, একটা মৌমাছির এই উপলব্ধি করারই ক্ষমতা নাই। সো বি সিম্পলি ক্যানট আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ল্যাকস ডাউন টাইম, যে একটা মৌমাছির এই ক্ষমতাই নাই বোঝার যে তার অবসর সময়ের। ওকে, as such bees are far less prone to whining than are humans, even though bees actually do have a lot to complain about. So সেন্টেন্সটা একটু বড়, আমি দুই ভাগে বিভক্ত করে একটু বুঝিয়ে দেই। as such bees are far less prone to whining. bees are far less prone মানে হচ্ছে উদ্বুদ্ধ হওয়া বা কোনো একটা কিছু করা। ওকে, সো করতে উদ্যত হওয়া বা কোনো একটা কিছু করার প্রিপারেশন নেওয়া কি প্রোন বলতে পারেন আপনি। ওকে, সো একটা মৌমাছিরা ওয়াইনিং মানে হচ্ছে ঘ্যান ঘ্যান করা। ওকে, বা কোনো কিছু নিয়ে কমপ্লেন করা বা অভিযোগ করা। ওকে, সো ছোট বাচ্চারা যখন কোনো একটা কিছু নিয়ে আবদার করে বা ঘ্যান ঘ্যান করে, সো সেটাকে আপনি ওয়াইনিং বলতে পারেন। ওকে, সো ওয়াইনিং মানে হচ্ছে ঘ্যান ঘ্যান করা বা অভিযোগ করা। সো এক মৌমাছিদের কোনো একটা বিষয় নিয়ে অভিযোগ করা বা ঘ্যান ঘ্যান করার প্রবণতাটা, প্রোন মানে হচ্ছে আপনি প্রবণতা বলতে পারেন, সো প্রবণতাটা মানুষের তুলনায় দেন আর হিউম্যানস, মানুষের তুলনায় অনেক কম বা একেবারে নাই বললেই চলে। ইভেন দো বিজ অ্যাকচুয়ালি ডু হ্যাভ আ লট টু কমপ্লেন অ্যাবাউট, যদিও মৌমাছিদেরই অনেক বেশি কমপ্লেন করার কথা বা নিজেদের জীবন নিয়ে অনেক বেশি আহ অভিযোগ করার কথা বা ঘ্যান ঘ্যান করার কথা, যেহেতু তারা সারাদিন তাদেরকে একটা না একটা কাজ দেওয়া থাকে, কিন্তু তারা করে না, কারণ করার তাদের ওই উপলব্ধিটাই নাই যে আমার আসলে তারা, তাদের যেহেতু মুক্ত চিন্তা নাই, তারা ধরেই নেয় ওইটাই তাদের জীবন, কাজ করাটাই তাদের লাইফ। ওকে, সো সবাই, আমি একটু চেক করি যে সবাই ঠিকঠাক মতো সেন্টেন্সের মেইন আইডিয়াস গুলি লিখছেন কিনা। ভেরি গুড,
মিস্টার মাকসুদ, আচ্ছা মিস দেবশ্রী মন্ডল, বেসিক্যালি তাদের চিন্তা শক্তি আছে, কিন্তু তাদের ব্রেইন আছে, কিন্তু তাদের মুক্ত চিন্তা করার ক্ষমতা নাই, অর্থাৎ হচ্ছে যে তাদের যে চিন্তাটা, তাদের হার্ডওয়্যার যেরকম কাজ করতে হবে, খাবার সংগ্রহ করতে হবে, কিন্তু এর বাইরে যে মুক্ত চিন্তা করাটা, সেটা তাদের নাই। ওকে, ভেরি গুড মিস ফরিদা ইয়াসমিন, মিস্টার এস এম সোহেল আহমেদ, মিস লিপি আক্তার, মিস নাজমিন নাহার, থ্যাংক ইউ, ভেরি গুড। Miss Mumtaz Parveen, Mr. Humayun Kabir, very good. Mr. Farooq Ahmed, Miss Samia Rashid, Miss Budrun Nahar, thank you. Wonderful, wonderful participation. Mr. Abul Hasnad, very good. Miss Lajuk, Mr. Abdullah Al Noman, Miss Prantika Chakraborty, thank you. Wonderful. Mr. Ashikuzaman Opu, Miss Antora Fauzia Naima. আচ্ছা, একজন জিজ্ঞেস করেছেন মিস দেবশ্রী মন্ডল, ভেরি গুড কোয়েশ্চেন, যে কুইন বি তাহলে আসলে কিভাবে অর্ডার করে। কুইন বি যেটা করে সেটা হচ্ছে যে তার প্রায়র এক্সপিরিয়েন্স থেকেই সেই কাজের ধরনটা বা কি কাজ করতে হবে সেটা সে জাস্ট কমান্ডটা অন্যদের মধ্যে সারপাস করে দেয়। ওকে, ওকে, ভেরি গুড, ওয়ান্ডারফুল। সো মুভিং অন, আ লাইফ অফ লেবার মানে একটা কর্মময় জীবন। ওকে, আ লাইফ অফ লেবার বা কাজের জীবন। অলরাইট, সো ওকে, সো আফটার অল বিজ অনলি লিভ অ্যাবাউট আ মান্থ অ্যাজ অ্যাডাল্টস। তার মানে হচ্ছে একটা মৌমাছি, অর্থাৎ মৌমাছিরা অ্যাডাল্ট হিসেবে, অর্থাৎ তারা প্রাপ্তবয়স্ক হিসেবে মাত্র মাত্র 1 মাস তারা বাঁচে। কতদিন তারা প্রাপ্তবয়স্ক হিসেবে বাঁচে, এই কথাটা একটু সবাই লিখে ফেলেন চ্যাট সেকশনে, আমি একটু দেখতে চাই যে সবাই ক্লাসটা ঠিকঠাক। অলরাইট, সো একজন অ্যাডাল্ট মৌমাছি বা প্রাপ্তবয়স্ক একটা মৌমাছি মাত্র বাঁচেই হচ্ছে 1 মাস। তো তার 1 মাসের জীবন পুরোটাই থাকে হচ্ছে কর্মমুখর। and that entire month is spent doing labor। তার মানে এক মৌমাছিরা অ্যাডাল্ট অবস্থায়, অর্থাৎ প্রাপ্তবয়স্ক অবস্থায় 1 মাসই বাঁচে, এবং এই 1 মাস সারাক্ষণ তারা কাজ করে। ওকে, after the bees develop into adults, they spend 2 days cleaning cells in the hive। তার মানে হচ্ছে একদম বাচ্চা অবস্থায় তারা কাজ করে না, যেহেতু বাচ্চা অবস্থায় কাজ করতেও পারে না। যখন তারা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, আফটার দ্য বিজ ডেভেলপ ইনটু অ্যাডাল্টস, যখন তারা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, দে স্পেন্ড 2 days ক্লিনিং সেলস ইন দ্য হাইভ। তার মানে তারা 2 দিন সময় নেয় তাদের ওই মৌচাকের ভেতরে যে সেলগুলি আছে বা ইন্ডিভিজুয়াল যে থাকার জায়গাগুলো আছে, সেই থাকার জায়গাগুলো পরিষ্কার করার জন্য। মানে অ্যাডাল্ট হয়ে তারা 2 দিন সময় নেয় ওই চাকরিটাকে পরিষ্কার করার জন্য। Then over the next week they feed the next set of worker bee larva। ওকে, তার মানে হচ্ছে পরের 1 সপ্তাহ, দেন ওভার দ্য নেক্সট উইক, 2 দিন তো তারা কি করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, পরের 1 সপ্তাহ, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা প্যাসেজ। সো দেন ওভার দ্য নেক্সট উইক দে ফিড দ্য নেক্সট সেট অফ ওয়ার্কার বি লার্ভা। তার মানে হচ্ছে তারা পরের যে ব্যাচ, মানে এর পরে যারা কাজ করবে তাদেরকে বি লার্ভা, যে বিয়ের যে মুখ থেকে যেটা আসে, ওই লার্ভাটা তারা খাওয়ার ব্যবস্থা করে হচ্ছে নেক্সট সেট অফ ওয়ার্কারদের, বা যারা এরপরে কাজ করবে। বিজ লাইক অল ইনসেক্টস স্টার্ট অ্যাজ লার্ভা। ওকে, ওকে, সো বেসিকলি বি লার্ভা হচ্ছে যে বি যখন ছোট থাকে, অর্থাৎ মৌমাছি যখন অনেক ছোট থাকে, সো ওই ছোট মৌমাছিদের খাবারের ব্যবস্থা করে হচ্ছে এই প্রাপ্তবয়স্ক মৌমাছিরা। সো দেখেন প্রথমে কি করে, প্রথম 2 দিন হচ্ছে তারা পরিষ্কার করে তাদের সেলটা, তারপরে 1 সপ্তাহ তারা দে ফিড দ্য নেক্সট সেট অফ ওয়ার্কার বি লার্ভা। তার মানে হচ্ছে যে যারা ছোট্ট, বিজ লাইক অল ইনসেক্ট স্টার্ট অ্যাজ লার্ভা, বিরা প্রথমে, মৌমাছিরা একদম ছোট্ট বাচ্চা থাকে তখন তাদেরকে বি লার্ভা বলে, ওই বি লার্ভাদের খাওয়ার ব্যবস্থা করে হচ্ছে পরের 1 সপ্তাহ। এ জেলি দ্যাট দ্য অ্যাডাল্ট বিজ মেক, তারা কি খাওয়ায়, তাদেরকে একটা জেলি খাওয়ায় যেটা প্রাপ্তবয়স্ক মৌমাছিরা বানায়। প্রাপ্তবয়স্ক মৌমাছিরা একটা জেলি বানায়, সেই জেলিটা
তাদেরকে তারা খাওয়ায়। সো প্রথম 2 দিন তারা পরিষ্কার করে, পরের 1 সপ্তাহ। এই টাইম লাইন গুলা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু সবাই লিখে ফেলবেন। এইখানের ঘটনাগুলা থেকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে। সো আ জেলি দ্যাট দ্য অ্যাডাল্ট বিজ মেক, যে প্রাপ্তবয়স্ক বীরা বা প্রাপ্তবয়স্ক মৌমাছিরা যে জেলিটা বানায় সেটা ওই লার্ভা যারা একদম ছোট অবস্থাতে যারা আছে তাদেরকে খাওয়ায়। আফটার দে আর ডান নার্সিং দিজ লার্ভা, the worker bees then spend about 5 days making wax to build new cells and repair old cells in the hive. তার মানে হচ্ছে যখন ওই তাদেরকে খাওয়ানো হয়ে যায়, তারা এরপরে the worker bees then spend about 5 days, তার মানে এরপরের 5 দিন তারা কি করে, 5 দিন হচ্ছে মোম বানায় তারা। 5 days মেকিং ওয়্যাক্স, ওয়্যাক্স মানে হচ্ছে মোম, টু বিল্ড নিউ সেলস, মোম বানায় যে মোমটা দিয়ে তারা নতুন ঘর তৈরি করতে পারবে। সেল বলতে এখানে তাদের থাকার যে ঘরগুলো সেগুলোকে বোঝানো হচ্ছে। অ্যান্ড রিপেয়ার ওল্ড সেলস ইন দ্য হাইভ, ওই মৌচাকের ভেতরে যে সমস্ত পুরানো সেলগুলো একটু ক্ষতিগ্রস্ত হয়েছে তা ওইগুলো যেন রিপেয়ার করতে পারে। সো খাওয়ানো যখন লার্ভাকে শেষ হয়ে যায়, পরের 5 দিন, এই 5 দিন কিন্তু সবাই লিখে ফেলেন, এই 5 দিন তারা কি করে, তারা মোম বানায় এবং মোম বানিয়ে ওই নতুন সেল বানায় এবং আগের সেলকে রিপেয়ার করে। ওকে, ইন দ্য নেক্সট ফেজ অফ দ্য বিজ লাইভস দেয়ার টাস্ক সেপারেট, তার মানে হচ্ছে এরপরে এই যে নতুন সেল বানাচ্ছে, মোম বানাচ্ছে, আগের গুলো রিপেয়ার করছে, এর পরের অংশে তাদের কাজ কিন্তু সেপারেট হয়ে যায়। এই পর্যন্ত এই আপনার মোম বানানো, সেল রিপেয়ার করা, নতুন সেল বানানো পর্যন্ত সব মৌমাছির জীবনে এই কাজগুলো তারা করবেই, এটা ফিক্সড। এর পরের কাজগুলো ডিভাইডেড হয়ে যায়, এরপরে এক একজন এক এক কাজ করে। সাম আর রেসপন্সিবল ফর ফিডিং আদার বিজ, কিছু মৌমাছি অন্য মৌমাছিদেরকে খাবার দেওয়ার দায়িত্ব তাদের উপর পড়ে। ওকে, সো দেখেন ওদের কমিউনিটিটাও কত এক্সট্রিমলি অর্গানাইজড, যে তারা এতটা ডেডিকেটেড অন্য বিদের প্রতি বা তাদের নিজেদের কমিউনিটির প্রতি। সো সাম আর রেসপন্সিবল ফর ফিডিং আদার বিজ। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, 1 2 3 4 দিয়ে এই যে মৌমাছিদের বিভিন্ন ধরনের রেসপন্সিবিলিটি বা বিভিন্ন ধরনের কাজগুলো, এগুলো আপনারা একটু নোট ডাউন করেন। কিছু বি কি করবে, কিছু মৌমাছির কাজ হবে ফিডিং আদার বিজ, অন্য মৌমাছিদের খাওয়ানো, এটা হলো 1 নম্বর কাজ আমরা পেলাম। ওকে, ভেরি গুড। তারপরে হচ্ছে আদার্স গ্রুম অ্যান্ড ফিড দ্য কুইন, আর কিছু মৌমাছির কাজই থাকে গ্রুম করা, মানে সেবা শুশ্রূষা করা বা দেখাশোনা করা, অ্যান্ড ফিড দ্য কুইন, একদম রানী মৌমাছিকে খাওয়ানো এবং তাদের সেবা শুশ্রূষা করা। এটা হচ্ছে কিছু মৌমাছির একদম ডেডিকেটেডলি তারা এই কাজটা করে, তাদের দায়িত্ব এটা। সাম ক্রিয়েট হানিকম্বস অ্যান্ড আদার সিল হানি, তার মানে হচ্ছে তাদের কেউ কেউ থাকে হচ্ছে ওই হানিকম্ব, যেটা ওই মৌ মানে মধু যেখান থেকে আসবে সেই হানিকম্বটা যেটাকে বলে, ওই মধু আসার যে হানিকম্বটা সেটাকে তৈরি করাটা। সো হানিকম্ব তৈরি করার জন্য কিছু মৌমাছি ব্যস্ত থাকে, এবং আদার সিল হানি, এবং কিছু মৌমাছির দায়িত্বই থাকে ওই যে হানিটা বা যে মৌটা, যে মধুটা প্রিপেয়ার্ড হচ্ছে সেটাকে সিল করা বা প্রিজার্ভ করা, যাতে পরবর্তীতে ওটাকে তারা সংরক্ষণ করে রাখতে পারে। সাম অফ দ্য বিজ, আচ্ছা আমরা কাজ কয়টা পেলাম, আগে পর্যন্ত যে কাজ পেয়েছি সেটা বাদ দেন, এখন এইখান থেকে যখন তারা ডিভাইডেড হয়ে গেল, এক একজন এক এক কাজ, তারপর থেকে কাজ কি কি পেলাম, একটা পেলাম হচ্ছে ফিডিং আদার বিজ, অন্য মৌমাছিদেরকে খাওয়ানো। তারপরে হচ্ছে কিছু মানুষের কাজ থাকে হচ্ছে আহ কিছু মৌমাছির কাজ থাকে হচ্ছে রানী মৌমাছির দেখাশোনা করা এবং তাকে খাওয়ানো। আর কিছু মৌমাছির কাজ থাকে হচ্ছে মধু আহ মধু তৈরির জন্য যে হানিকম সেটাকে তৈরি করা, তারপরে মধু স্টোর করার জন্য, মধু জমিয়ে রাখার জন্য হানিকম সেটাকে তৈরি করা, এবং কিছু মৌমাছির কাজ থাকে মধু সংরক্ষণ করা বা ওই হানিটাকে সিল করা। ওকে, অলরাইট, সাম অফ দ্য বিজ রিমুভ ডেড বিজ অ্যান্ড লার্ভা ফ্রম দ্য হাইভ, কিছু মৌমাছির আবার কাজ থাকে যে মৌমাছিগুলো ওই মৌচাকের মধ্যে মারা যাচ্ছে সর্বক্ষণিক, যেহেতু এদের লাইফ স্প্যানই হচ্ছে মাত্র 1 মাস, এর মধ্যে তো কন্টিনিউয়াস মৌমাছি মারা যাচ্ছে, নতুন মৌমাছি আসতেছে। সো কিছু মৌমাছির দায়িত্ব থাকে এই পুরনো মৌমাছি, অর্থাৎ যারা মারা গেছেন এবং যারা লার্ভা যেগুলো ছোট ছোট মারা গেছে তাদেরকে
এখান থেকে রিমুভ করা বা সরিয়ে ফেলা। হাউএভার দ্য মেজরিটি অফ ওয়ার্কার বিজ টার্ন ইনটু ফরেগার্স। কিন্তু মানে এখানে একটা দেখেন, ডিভিশন অফ লেবারটা কিন্তু তাদের মধ্যে এক্সট্রিমলি প্রিভ্যালেন্ট। ডিভিশন অফ লেবার মানে কি? ডিভিশন অফ লেবার মানে হচ্ছে যে কাজের ডিভিশনটা, মানে কাজটা ভাগ করে দেওয়া, এটাই হচ্ছে ডিভিশন অফ লেবার। সো ডিভিশন অফ লেবার যখন হয়ে যায় তখন কিন্তু কাজগুলো তাদের জন্য ইজিয়ার হয়ে যাচ্ছে। তো এক একজন এক একটা কাজ করতেছে, একটা জায়গাতে সবাই ভিড় করছে না, বা একটা জায়গাতে সবাই একটা কাজে নাই। সো ডিস্ট্রিবিউটেড হয়ে আছে, যে কাজে যতটুকু পরিমাণ মৌমাছি প্রয়োজন তারা কিন্তু ওকে। সো এরপরে যেটা আমরা দেখলাম, হাউএভার দ্য মেজরিটি অফ ওয়ার্কার বিজ টার্ন ইনটু ফরেজার্স। তার মানে হচ্ছে যে বেশিরভাগ, এটা তো কয়েকটা কাজ গেল, বেশিরভাগ মৌমাছি যে দায়িত্বে নিয়োজিত হয় তারা হচ্ছে ফরেজার হয়ে যায়। সো ফরেজার মানে কি? ফরেজার মানে হচ্ছে যারা খাদ্যের অনুসন্ধান করে। ওকে, খাদ্যের অনুসন্ধান করা। এই যে আমরা বলছি যে একে খাওয়ায়, অন্য মৌমাছিদের খাওয়ায়, কুইনকে খাওয়ায়, এই খাবার আসে কোত্থেকে? বেশিরভাগ মৌমাছির জীবনের মূল কাজই থাকে হচ্ছে ফরেজার হিসেবে। ফরেজার মানে কি? ফরেজার মানে হচ্ছে যারা খাদ্যের অনুসন্ধানে ব্যস্ত থাকে। ওকে, যে মানে তার এনভায়রনমেন্টে কি কি খাবার আছে, গাছের পাতা থেকে নেবে বা কোত্থেকে আনবে, এই দায়িত্বে তারা নিয়োজিত থাকে। সো ফরেজার কথাটা সবাই একটু লিখে ফেলেন। ওকে, they will travel up to 1.5 miles away to find nectar or pollen to bring back to the hive। তার মানে হচ্ছে তারা প্রায় 1.5 মাইল পর্যন্ত যাবে, বিভিন্ন জায়গাতে যাবে, টু ফাইন্ড নেকটার। নেকটার মানে হচ্ছে ফুলের মধু। সো ফুলের মধু আহরণের জন্য, অর পোলেন, এই যে আমরা মধু যেটা দেখি সেটা তো হচ্ছে বেসিকলি এই যে বিভিন্ন জায়গা থেকে মৌমাছি যে ফুলের মধু আহরণ করে নিয়ে এসে নিজের খাওয়ার জন্য যেটা জমায় রাখে বা নিজের পুষ্টির জন্য যেটা জমায় রাখে, সেটাকেই তো আমরা পরবর্তীতে ওখান থেকে আহরণ করে নিয়ে আসি, অ্যান্ড উই কনজিউম ইট অ্যাজ আওয়ার ওন ফুড। ওকে, অর পোলেন টু ব্রিং ব্যাক টু দ্য হাইভ। এবং ফুলের মধু এবং পোলেন হচ্ছে ফুলের রেণু। সো এই দুইটা জিনিস তারা বিভিন্ন জায়গা থেকে আহরণ করে তাদের হাইভে বা তাদের চাকে নিয়ে এসে রাখে। ওকে, সো বেশিরভাগ মৌমাছির কাজ হচ্ছে ফরেজারের কাজ, যেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মধু আহরণ করে রাখা। বা মানে ফরেজার মানে এটার শাব্দিক অর্থটা হচ্ছে যারা খাদ্য আহরণ করে রাখে, বাট বাট এই ক্ষেত্রে যারা মধু আহরণ করে তাদেরকে ফরেজার বলা হচ্ছে। ওকে, সো আশা করছি এই প্যারাগ্রাফটা পর্যন্ত সবাই, আমি একটু এই যে 5 ধরনের কাজের যে লিখতে বললাম ক্লাসিফিকেশনটা, সবাই একটু লিখেছেন আশা করি। এক্সেলেন্ট মিস্টার এমডি মমিনুল হক। ইয়েস, নাম্বার 1 হচ্ছে ফর ফিডিং, নাম্বার 2 হচ্ছে ফিড দ্য কুইন, নাম্বার 3 হচ্ছে ক্রিয়েট হানিকোম, নাম্বার 4 হচ্ছে রিমুভ ডেড বিজ। আচ্ছা, 3 নম্বরে মিস্টার মমিনুল ইসলাম একটা বাদ গিয়েছে, যে ক্রিয়েট হানিকোম অ্যান্ড সিল হানি, হানি সিল করাটাও কিন্তু একটা কাজ। রিমুভ ডেড বিজ অ্যান্ড লার্ভা টার্নিং ইনটু ফরেজার্স। ভেরি গুড। ওকে, ভেরি গুড, ওয়ান্ডারফুল। ওকে, তারপরে হচ্ছে আমরা একদম লাস্ট প্যারাগ্রাফে চলে এসেছি। সাম বিজ উইল চেঞ্জ টাস্কস ডিউরিং দ্য ফাইনাল উইকস অফ দেয়ার লাইফস টু। তার মানে হচ্ছে কিছু মৌমাছি তাদের জীবনের একদম শেষ সপ্তাহগুলোর কাছাকাছি এসে তারা কিন্তু তাদের কাজ পরিবর্তনও করে। ফর এক্সাম্পল, সাম উইল ফরেজ ফর আ ওয়াইল বিফোর সুইচিং টু ডেড বি রিমুভাল। তার মানে হচ্ছে কিছু কিছু মৌমাছি কিছু সময় ফরেজিং এর কাজটা করবে, অর্থাৎ মধু আহরণ করবে, তারপরে তারা ডেড বি রিমুভাল মানে মরা মৌমাছি সরানোর কাজে লেগে পড়বে। ইন এনি কেস দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ বি রিটায়ারমেন্ট। তার মানে হচ্ছে মৌমাছির রিটায়ারমেন্ট বা অবসর বলে কোনো কিছু নাই। মানুষ যেরকম চাকরি বাকরি করার পরে বা ব্যবসা করার পরে একটা সময় যে রিটায়ার করে, মৌমাছির লাইফে এই সিস্টেম নাই। মৌমাছি মৃত্যু পর্যন্ত কাজ করে। দে স্পেন্ড দেয়ার এন্টায়ার লাইফস ওয়ার্কিং ইন অর অ্যাওয়ে ফ্রম দ্য হাইভ। তারা তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত হয় মৌচাকের ভেতরে অথবা বাইরে কাজে ব্যস্ত থাকে। সো এই হচ্ছে আমাদের আজকের প্যাসেজটা। সো এখন আমরা একটু প্রশ্নে চলে যাচ্ছি। সো আমরা 5টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব। সো আমি যখন এই চয়েস গুলি বলবো, তারপরে আমি আপনাদেরকে 5 সেকেন্ড সময় দিব চয়েসটা বলা শেষ হওয়ার পরে। এই 5 সেকেন্ডের মধ্যে আপনাদের উত্তরটা
চ্যাট সেকশনে লিখতে হবে, গেস করে লিখতে হবে, যার মাথায় যা আসে অপশনটা ABCD উত্তরটা জাস্ট দেবেন। It can be understood from the passage that the author feels that, মানে এই প্যাসেজটা পড়ে আমরা বুঝতে পারি যে এই প্যাসেজের যিনি লেখক আছেন, অথর আছেন, তিনি কি অনুভব করেন। অথর যিনি এই লেখক আছেন তিনি আসলে কি অনুভব করেন। এ, মোস্ট হিউম্যানস whine টু মাচ, তার মানে হচ্ছে বেশিরভাগ মানুষরা অনেক বেশি অভিযোগ করে। নাকি বি, নো হিউম্যান ইজ অ্যাজ বিজি অ্যাজ আ ওয়ার্কিং বি, মানে একটা কোনো মানুষই পৃথিবীর একটা মৌমাছি যত ব্যস্ত তার মতো ব্যস্ত না। নাকি সি, অল বিজ আর হ্যাপি উইথ দেয়ার লাইফস, প্রত্যেকটা মৌমাছি তাদের জীবন নিয়ে খুশি। নাকি ডি, সাম ওয়ার্কার বিজ ডু মোর ওয়ার্ক দ্যান ডু আদার্স, তার মানে কিছু কাজের মৌমাছি অন্যদের তুলনায় একটু বেশি কাজ করে। সো এই অথর বা এই লেখকের উপলব্ধিটা কি? ওকে, সো আপনারা একটু গেস করার চেষ্টা করেন তো। আচ্ছা, বেশিরভাগই বলছেন যে বি, উত্তরটা বেশিরভাগই প্রায় 80% মানুষ বি বলেছেন উত্তরটা। ওকে, আসলেও কি বি উত্তর হবে? আপনারা এখানে বেশিরভাগ যে উত্তরটা দেবেন সেটাকে আমি আসলে দেখবো যে আসলে সেটা সঠিক উত্তর কিনা। সো যেহেতু বেশিরভাগ আপনারা বি বলছেন, সো লেটস গো উইথ বি এন্ড লেটস সি whether we are correct or not. Yes, B is absolutely correct. এটা কিন্তু প্রথমেই দেওয়া ছিল যে আমরা যদিও সাধারণত বলে থাকি যে আমরা একটা মৌমাছির মতো ব্যস্ত, কিন্তু এক পৃথিবীর ইতিহাসে কোনো মানুষের পক্ষে একটা মৌমাছির মতো ব্যস্ত হওয়া সম্ভব না। সো নো হিউম্যান ইজ অ্যাজ বিজি অ্যাজ আ ওয়ার্কিং বি, এটাই হচ্ছে ওই ওনার উপলব্ধিটা যেটা ডিরেক্টলি বলা আছে। এখন দেখেন কেন অন্য অপশনগুলো হলো না, এটাও আপনাদেরকে বুঝতে হবে যে বেশিরভাগ মানুষ অনেক বেশি অভিযোগ করে, এটা হয়তো বাস্তব অর্থে বা আমাদের নিজস্ব উপলব্ধিতে আমরা বুঝতে পারছি। কিন্তু আমাদেরকে যখন আপনি আইএলটিএস রিডিং এ কোনো প্রশ্নের উত্তর করতে যাবেন, আপনার কমন সেন্স অথবা আপনার জেনারেল নলেজ অথবা আপনার জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অথবা আপনার ইনটিউশন, বুদ্ধিমত্তা, নলেজ, ইনফরমেশন, এগুলোর কোনো মূল্য নাই। শুধুমাত্র অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, প্যাসেজ অনুসারে যেটা আপনি বুঝতে পারবেন সেটাই আপনার উত্তর। প্যাসেজে যদি বলা থাকে বাংলাদেশের রাজধানী চিটাগাং, তাহলে বাংলাদেশের রাজধানী চিটাগাং। প্যাসেজে যদি বলা থাকে ক্রিকেট খেলায় এক টিমে 15 জন মানুষ খেলেন, তাহলে 15 জনই খেলেন। সো প্যাসেজে যেটা দেওয়া থাকবে বা প্যাসেজ পড়ে আপনার যে উপলব্ধিটা হবে সেইটাই শুড বি দ্য ফাইনাল অ্যাজাম্পশন। এর বাইরে এখন যদি আমরা প্যাসেজ থেকে পড়েছি ঠিক আছে, আমাদের যদি মনে হয় না, আমি একটু বড় উপলব্ধির কথা বলবো যে বেশিরভাগ মানুষই তো বেশি কমপ্লেইন করে যে মৌমাছির মতো মানুষ হতে পারে না, যে মৌমাছি যত কাজ করে নীরবে কাজ করে। এটা হ্যাঁ আপনার পার্সোনাল বা আমার পার্সোনাল উপলব্ধি এটা হতে পারে এই প্যাসেজ পড়ে, কিন্তু আমাদেরকে জানতে চেয়েছে যে ইট ক্যান বি আন্ডারস্টুড ফ্রম দ্য প্যাসেজ দ্যাট দ্য অথর ফিলস দ্যাট, এই লেখক কি ফিল করেন সেটা তো উনি লিখেই দিয়েছেন। সো দ্যাট ইজ ওয়াই দি আনসার ইজ বি। ওকে, মুভিং অন টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন। উত্তরগুলো দেওয়ার সময় কোয়েশ্চেনের নাম্বার যেরকম 1 নাম্বার হয়ে গেছে, আমরা 2 নাম্বার এসেছি, কোয়েশ্চেনের নাম্বারটা উল্লেখ করবেন, তাতে বুঝতে সুবিধা হয়। As used in paragraph 2, the word regulated most nearly means, তার মানে প্যারাগ্রাফ 2 নম্বর প্যারাগ্রাফে রেগুলেটেড শব্দের ব্যবহারের উপর ভিত্তি করে এইটার অর্থটা আপনার কাছে কি মনে হচ্ছে? এ, চেঞ্জড, বি, রিলিজড, সি, ওয়ার্ক, ডি, কন্ট্রোল। সবাই একটু উত্তরটা লিখে ফেলেন, আমি একটু দেখি। আচ্ছা, বেশিরভাগই বলছেন ডি, রেগুলেটেড শব্দের মানেটা বেশিরভাগই বলছেন ডি, controlled. All right, so let's see যে আসলে ডিটা উত্তর কিনা। ইয়েস, ডি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। তার কারণ হচ্ছে এই যে দেখেন রেগুলেটেড কথাটা কোথায় ছিল, রেগুলেটেড কথাটা ছিল হচ্ছে এই জায়গাতে, আ বিজ লাইফ ইজ রেগুলেটেড বাই দ্য হাইভস কুইন, তার মানে একটা মৌমাছির জীবন ওই মৌচাকের রানী মৌমাছির দ্বারা
নিয়ন্ত্রিত, রেগুলেটেড মানে হচ্ছে নিয়ন্ত্রিত, নিয়ন্ত্রিত মানেই হচ্ছে কন্ট্রোল করা, সো কন্ট্রোলড। সো এটা আনসার হচ্ছে ডি। ওকে, দ্য অথারস মেইন পারপাস ইন রাইটিং দিস প্যাসেজ ইজ টু, এই যে লেখক, ভদ্রলোক বা ভদ্র মহিলা যেই হোক, এই লেখাটা কেন লিখেছেন, এই লেখাটা লেখার পিছনে ওনার পারপাস বা উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য কি? এ, ডেসক্রাইব দ্য লাইফ সাইকেল অফ ওয়ার্কার বিজ, মানে কাজ করা মৌমাছিদের লাইফ সাইকেল, অর্থাৎ তাদের জীবন পরিক্রমাটা বর্ণনা করা, এটাই কি তার উদ্দেশ্য এটা লেখার পিছনে? নাকি বি, এক্সপ্লেইন ওয়াই বিজ আর মিস্টার এমডি শামীম আহমেদ, মিস্টার এমডি শামীম আহমেদ, আপনি বারবার এআই কম্পেনিয়ন বাটনটাতে চাপ দিচ্ছেন, এই কারণে স্ক্রিনটাতে প্রবলেম হচ্ছে। ডোন্ট ডু দ্যাট, ইফ ইউ ডু ইট ওয়ান মোর টাইম ইউ উইল বি রিমুভড ফ্রম দ্য ক্লাস। ওকে, সো এক্সপ্লেইন ওয়াই বিজ আর ইম্পর্টেন্ট টু দ্য ওয়ার্ল্ড, তার মানে হচ্ছে এইটা বর্ণনা করা যে মৌমাছিরা পৃথিবীর জন্য কেন গুরুত্বপূর্ণ, এটা কি তার উদ্দেশ্য? নাকি সি, প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট ওয়াই ওয়ার্কার বিজ ডু দ্য ওয়ার্ক দে ডু, তার মানে হচ্ছে যে এই ব্যাপারে তথ্য প্রদান করা যে কাজের মৌমাছিরা বা মৌমাছিরা যে কাজটা তারা করে তারা সেটা কেন করে। নাকি ডি, আর্গিউ দ্যাট হিউম্যানস হ্যাভ নো রাইট টু কমপ্লেইন, তার মানে এইটা যুক্তিতর্ক উপস্থাপন করা যে মানুষের কমপ্লেইন করার বা অভিযোগ করার কোনো প্রয়োজন নাই, মানুষ অযথাই অভিযোগ করে বিভিন্ন কিছু নিয়ে। সো এই চারটার মধ্যে কোনটা আপনাদের মনে হচ্ছে যে তার এই প্যাসেজটা লেখার পেছনে উদ্দেশ্যটা? সো আমরা একটু দেখি কে উত্তর দিচ্ছেন। বেশিরভাগই এ বলছেন, ডিসক্রাইব দ্য লাইফ সাইকেল অফ ওয়ার্কার বিস, মানে কর্মঠ বা কর্ম করে যে মৌমাছিগুলো, সেই মৌমাছিগুলোর জীবন পরিক্রমাটা ব্যাখ্যা করা, বর্ণনা করা, সিম্পলি কোনো কিছু বোঝানোর জন্য না বা বড় কোনো কিছু উপলব্ধির জন্য না, মৌমাছিদের জীবনটা কেমন, তারা আসলে কি করে সেটাকে ব্যাখ্যা করা, এটাই বলছেন আপনারা বেশিরভাগ, প্রায় 80% মানুষ উত্তর দিয়েছেন এ। সো লেটস গো উইথ এ এন্ড লেটস সি whether we are correct or not. ইয়েস, এ ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। দেখেন, আমরা একটা জিনিস এখানে খুব স্পষ্টভাবে বুঝতে পারি যে একটা মৌমাছির জীবন পরিক্রমাটা এখানে তুলে ধরা হয়েছে। এরপরে আদৌ কি মৌমাছিরা কতটুকু এই পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য এটা হয়েছে কিনা, এটা আমাদের কাছে স্পষ্টভাবে জানা নাই। সো আমরা এই উত্তরটাতে কিভাবে পৌঁছলাম? উত্তরটাতে এই কারণেই পৌঁছলাম যে আমাদের স্পষ্টভাবে একটা জিনিসই ইনফরমেশন জানা আছে, সেটা হচ্ছে যে বীদের অর্থাৎ মৌমাছির যে জীবন পরিক্রমাটা এটা কেমন হয়, বা কাজ করে যে মৌমাছিরা তাদের অ্যাটলিস্ট জীবন পরিক্রমাটা কেমন হয় সেটা বর্ণনা করা হয়েছে এই প্যাসেজে। সো এইটাই তার মেইন পারপাস হিসেবে আমরা বুঝতে পারি। এরপরে আসলে মৌমাছিরা গুরুত্বপূর্ণ কিনা সেটা তার পারপাস কিনা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। কোনো এই যে মৌমাছিরা কেন করে এই কাজটা, তারা কেন এরকম করে কাজ করে এটা বোঝা যাচ্ছে না যে এটাই তার উদ্দেশ্য, এটা বোঝানো। নাকি মানুষের কমপ্লেন করা উচিত কি উচিত না এটা উপলব্ধি করানো আমাদেরকে, এইটা কোনো কিছু তার উদ্দেশ্য কিনা এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। একটা জিনিসই বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে কেন, মানে তাদের জীবন পরিক্রমাটা এখানে বর্ণনা করা হয়েছে। সো আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3 ইজ এ। ওকে, মুভিং অন। Which of the following provides a possible proper sequence of tasks in a worker bee's life? এই যে দেখেন, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে ওই যে তারা কে কি কাজ করে এটা কিন্তু লেখার জন্য। সো এখন দেখেন প্রশ্ন কিন্তু এইটাই, which of the following provides a possible proper sequence of task? সিকোয়েন্স অফ টাস্কটা কিন্তু খেয়াল করেন যে নিচের কোন অপশনটাতে আমরা মৌমাছির জীবনের কাজের একটা গতিধারা বা কোনটার পরে কোন কাজ তারা করে সেইটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে বা সঠিকভাবে নিচের কোন অপশনে তুলে ধরা হয়েছে। ওকে, এক সহজ বাংলায় বলতে গেলে একটা কাজ করা মৌমাছি, ওয়ার্কিং বিকে তো কাজ করা মৌমাছি বলবো।
সো একটা কাজ করা মৌমাছি তার জীবনে কোন কাজের পরে কোন কাজ করে, এই ধারাবাহিকতা কোন অপশনের মাধ্যমে সঠিকভাবে তুলে ধরা হয়েছে, এটাই হচ্ছে প্রশ্নটা। সো প্রশ্নটা আরো একবার পড়েন সবাই। এখন তো আমি ব্যাখ্যা করে দিচ্ছি সময় নিয়ে, এই কারণে আপনাদের জন্য হয়তো বুঝতে সুবিধা হচ্ছে, বাট অ্যাকচুয়াল আইএলটিএস রিডিং টেস্টে তো আপনাদের নিজেকে এই প্রশ্নগুলো বুঝে চটপট উত্তর করতে হবে। সো which of the following provides a possible proper sequence of tasks in a worker bee's life? তার মানে হচ্ছে যে নিচের কোন অপশনে একটা প্রপার সিকোয়েন্স অফ টাস্ক অর্থাৎ সঠিকভাবে কাজের যে ধারাবাহিকতা সেটাকে তুলে ধরা হয়েছে। এ, ফরেজিং, রিমুভিং ডেড বডিজ, বিল্ডিং সেলস। তার মানে ফরেজিংটা আগে করে, তারপরে ডেড বি রিমুভ করে, তারপরে সেল বানায়। নাকি বি, ম্যাচিওরিং, মানে তারা আগে বড় হয়, তারপরে নার্সিং লার্ভা, তার মানে হচ্ছে লার্ভাদের যত্ন নেয়, তারপরে সি, ক্লিনিং সেল, তারপরে তারা সেলগুলো ক্লিন করে। নাকি সি, ক্লিনিং সেল প্রথমে সেল ক্লিন করে, তারপরে লার্ভাদের যত্ন নেয়, তারপরে তারা মধু আহরণে যায়। নাকি ডি, নার্সিং লার্ভা প্রথমে লার্ভাদের যত্ন নেয়, তারপরে ক্লিনিং সেলস, তারপরে সেল ক্লিন করে, তারপরে গ্রুমিং দ্য কুইন, তার মানে কুইনের যত্ন নেয় বা রানী মৌমাছির দেখাশোনা করে। সো কোন সিকোয়েন্সটা বা কোন ধারাবাহিকতাটা আপনাদের কাছে সঠিক মনে হচ্ছে? আচ্ছা, এখানে কিন্তু পুরো ক্লাস অনেকটাই ডিভাইডেড। ওকে, পুরো ক্লাস কিন্তু অনেকটাই ডিভাইডেড। সো 50% মানুষ বলছেন সি, 50% মানুষ বলছেন সি, ক্লিনিং সেলস, নার্সিং লার্ভা, ফরেজিং। যে তারা প্রথমে সেল ক্লিন করে, তারপরে তারা লার্ভাদের যত্ন নেয়, তারপরে তারা মধু আহরণে বের হয়। এখন দেখেন, সেল ক্লিন করার পরে মাঝখান থেকে তারা অন্য একটা কাজ করছে কি করে নাই, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট এটাই যে আমরা কাজের ধারাবাহিকতাটা কোনোটা উল্টাপাল্টা করে ফেলছি না তো। সো নার্সিং লার্ভা অর্থাৎ লার্ভাদের যত্ন নেওয়ার কাজটা যদি সে সেল ক্লিন করার আগে করে থাকে, তাহলে কিন্তু এই অপশনটা ভুল হয়ে যাবে। আর এর মাঝে যদি অন্য কিছু করেও থাকে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। মানে লার্ভাদের যত্ন নেওয়ার পরে যদি আরো 4টা কাজও মাঝখানে করে থাকে, তারপরে যদি ফরেজিং করে, তাহলেও কিন্তু এই জিনিসটা ইজ ভেরি মাচ কারেক্ট। ঠিক আছে, সো বেশিরভাগই সি বলছেন। এখন কিছু মানুষ ডিও বলছেন যে প্রথমে তারা লার্ভাদের যত্ন নেয়, তারপরে তারা সেল ক্লিন করে, তারপরে তারা গ্রুমিং এর জন্য চলে যায়। সো এক তো মনে করে দেখেন যে একটা মৌমাছি যখন বড় হয়, অ্যাডাল্ট হয়, সো প্রথম তারা কি কাজটা করে, এটা কিন্তু সবাই খেয়াল করে দেখেন যে তারা প্রথম যখন বড় হয়, তো বড় হওয়ার পরে তাদের প্রথম কাজটা কি হয় অ্যাজ আ অ্যাডাল্ট বি। ওকে, সো বেশিরভাগই যেহেতু সি বলেছেন, সো লেটস গো উইথ সি এন্ড লেটস সি ওয়েদার উই আর কারেক্ট অর নট। কিছু মানুষ আবার ডিও বলেছেন। ক্লাসটা 50-50, সি আর ডি এর মধ্যে 50-50। সো আমরা সিটা নিয়ে দেখি যে ওয়েদার দ্য আনসার ইজ কারেক্ট। ইয়েস, সি ইজ দ্য কারেক্ট আনসার। সি কেন সঠিক উত্তর হলো, এখন চলেন আমরা দেখে আসি। সি তে কি লিখেছি দেখেছি, ক্লিনিং সেলস, প্রথমে তারা সেল ক্লিন করে, তারপরে তারা লার্ভাদের যত্ন নেয়, তারপরে তারা ফরেজিং করে। সো এখন দেখেন প্রথম যে সেল ক্লিনটা কি প্রথমে কিনা, যখন তাদের প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, আফটার দ্য বিজ ডেভেলপ ইনটু অ্যাডাল্টস, দে স্পেন্ড 2 days ক্লিনিং দ্য সেলস ইন দ্য হাইজ। সো প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে, কাজের উপযুক্ত হওয়ার পরে প্রথম কাজই তো তারা করে হচ্ছে সেল ক্লিন করা। সো যে অপশনেই সেল ক্লিন করাটা প্রথমে নাই, অটোমেটিক্যালি সেই অপশনটা তো ভুল। বুঝতে পেরেছেন সবাই? যে যেহেতু তারা কর্ম করার মতো বয়স বা প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে প্রথম কাজই তারা করে হচ্ছে 2 দিন ধরে তারা সেলটা ক্লিন করে, তাদের ওই যে যেখানে তারা থাকে সেই জায়গাটা ক্লিন করে। সো এই যে জিনিসটা তো সবার প্রথমে, এর আগে তো কোনো কাজই করে না তারা। তো সবার প্রথম যে কাজটা করে সেটা যে অপশনে সবার প্রথমে দেওয়া নাই, সেই অপশনগুলো তো অটোমেটিক্যালি বাদ। সো এই কারণে
সি অটোমেটিক কারেক্ট আনসার। সো সবাই কি এই কথাটা আমার বুঝতে পেরেছেন যে কেন বাকি সব অপশন অটোমেটিক বাদ হয়ে গেল? সবাই একটু ইয়েস লেখেন। ইয়েস লিখলে আমি বুঝতে পারবো যে এটা আপনারা বুঝতে পারছেন। এখানে জানতে চেয়েছে কি, কেউ যদি না বুঝতে পেরে থাকেন আমি দরকার হলে আবার রিপিট করব। এখানে জানতে চাইছে কাজ কোনটার পরে কোনটা করছে, কাজ কোনটার পরে কোনটা করেছে সেটা জানতে চেয়েছে। ওকে, সো প্রথম প্রাপ্তবয়স্ক হওয়ার পরে প্রথম কাজই তারা করেছে হচ্ছে পরিষ্কার করা। সো পরিষ্কার করাটা যেখানে প্রথম অপশন হবে না সেগুলো তো অটোমেটিক্যালি বাদ, কারণ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে প্রথম কাজই তারা করেছে ক্লিনিং সেলস। সো ক্লিনিং সেলসটা যেহেতু একটা অপশনেই প্রথমে আছে, অটোমেটিক এটাই কারেক্ট আনসার। ওকে, মুভিং অন। দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দ্য ডে। আজকের দিনের শেষ প্রশ্ন এটা, সবাই মনোযোগ সহকারে দেখেন। অ্যাজ ইউজড ইন প্যারাগ্রাফ 4 দ্য ওয়ার্ড ফরেজার্স মোস্ট নিয়ারলি মিনস, তার মানে হচ্ছে 4 নম্বর প্যারাগ্রাফে এই শব্দের ব্যবহারের উপর ভিত্তি করে এই শব্দের সবচেয়ে সঠিক মানেটা কি? এখন দেখেন, এই ধরনের প্রশ্ন কিন্তু ভেরি কমন, যে প্যারাগ্রাফের কোন একটা জায়গাতে এটার ব্যবহারের উপর ভিত্তি করে এটার মানেটা কি। এটা যখন জিজ্ঞেস করা হবে বা এটা যখন প্রশ্ন হবে, তখন আপনি কিন্তু আপনার আগে থেকে জানা এই ওয়ার্ডের যে অর্থ, এটা সব মানে সাথে সাথে বসায় দেবেন না। যে আপনি আগে থেকে জানতেন এই শব্দের মিনিং হচ্ছে এটা, সো আমি এখন এটা বলে দিই, এটা কিন্তু করবেন না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই জায়গাতে বা প্যারাগ্রাফের ওই অংশে বা প্যাসেজের ওই অংশে এই শব্দটা কি অর্থে ব্যবহার করা হয়েছে এটা আপনার কাছে জানতে চাচ্ছে। ওকে, ফরেজারের মানেটা কি হতে পারে? এ সার্চার্স মানে যারা অনুসন্ধান করে, বি ক্লিনার্স যারা পরিষ্কার করে, সি নার্সেস যারা পরিচর্যা করে, নাকি ডি অ্যাডাল্টস যারা প্রাপ্তবয়স্ক। সো ভেরি ইজি, আশা করি সবার বুঝতে অসুবিধা হবে না কারোই। ওকে, বেশিরভাগই বলছেন এ সার্চার্স যারা হচ্ছে অনুসন্ধান করে। সো আমরা এ নেই অপশন হিসেবে। লেটস সি whether we are correct or not. A is absolutely correct. সো ফরেজার মানে কি? ফরেজার মানে তো আমি শুরুতেই বলেছি যারা অনুসন্ধান করে। সো এইখানে বেসিক্যালি খাদ্যের অনুসন্ধানই তো করে, মৌমাছি তো আর অন্য কিছুর অনুসন্ধান করে না। সো অনুসন্ধান যারা করে তাদেরকে ফরেজার বলা হয়। সো যেহেতু মধু বা খাবারের অনুসন্ধান করে, এই সার্চার বোঝানো হয়েছে অনুসন্ধান করার ক্ষেত্রে। সো এই যে এই পাঁচটা যে উত্তর দিলেন, এই পাঁচটা উত্তরের মধ্যে কার কয়টা উত্তর হলো এটা আমি একটু, আপনারা একটু আমাকে চ্যাট সেকশনে লেখেন, আমি একটু বোঝার চেষ্টা করি যে আসলে আপনারা কতটুকু পারছেন বা আপনাদের কোথায় কতটুকু ঘাটতি আছে। ওকে, সবাই একটু অনেস্টলি লেখার চেষ্টা করবেন, এখানে আসলে হিরো হওয়ার কিছু নাই। সো আপনি যতটুকু অনেস্টলি পেরেছেন বা যে কয়টা আপনার হয়েছে সেটাই আপনি একটু লেখেন। আমি একটু ক্লাস কোঅর্ডিনেটর যারা আছেন তাদেরকে একটু অনুরোধ করব যে এই চ্যাট সেকশনটা একটু সেভ করে রেখে পরবর্তীতে এটা আসলে প্রত্যেকের নাম অনুসারে একটু খেয়াল করার জন্য, যে যারা একটু কম পাচ্ছে তাদেরকে আসলে পরবর্তীতে আমরা আবারও স্পেশালি উইল টেক কেয়ার অফ দেম। ওকে, অল রাইট, ওয়ান্ডারফুল। আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আহ if this is your first time doing this in particular, then you are doing excellent. আপনি যদি দুটাও পেরে থাকেন, নিজে থেকে যদি দুইটাও পেরে থাকেন, that's also excellent, given that you guys have just started preparing for the test. Okay, so যেটা যাবেন তখন মেজর প্রবলেমটা হবে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সো টাইম ম্যানেজমেন্ট উইল বি ইওর মেজর ইস্যু। যদি আপনাকে অফুরন্ত সময় দেওয়া হয় তাহলে প্রত্যেকেই প্যাসেজগুলোর সঠিক উত্তর হয়তো দিতে পারবেন, কিন্তু যেহেতু টাইম কনস্ট্রেইন থাকে সে কারণে ইট বিকাম সামটাইমস ডিফিকাল্ট ফর পিপল টু আনসার দিস কোয়েশ্চেনস অ্যাপ্রোপ্রিয়েটলি। সো যেটা করতে হবে, প্রথম দিকে যখন আপনি প্রিপারেশন নেবেন তখন সময়ের ব্যাপারটা ভুলে যান। আপনার প্রিপারেশন শুরুর পরে প্রথম 1 মাস সময়ের কথাটা ভুলে যান, আপনি আগে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেন। যখন সঠিক উত্তর দেওয়া স্টার্ট করতে পারবেন তখন আপনার মধ্যে যে কনফিডেন্সটা আসবে, পরে আপনি টাইম ম্যানেজমেন্টের চিন্তা করবেন। না হলে যদি আপনি একদম 1 ঘন্টা সময় ধরে 3টা প্যাসেজ একদম ডে ওয়ান থেকে ওইভাবে স্টার্ট করেন, তাহলে আলটিমেটলি আপনার যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে আপনি আগ্রহ হারিয়ে ফেলবেন। আপনার তখন মনে হবে যে ধুর, এত কঠিন, এত কম সময়ের মধ্যে এতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে,
হ্যান ত্যান, তখন কিন্তু আপনি আর ইউ ওয়ন্ট গেট দ্যাট পার্টিকুলার ইন্টারেস্ট ইন দিস প্রিপারেশন। সো আমি সবাইকে সাজেস্ট করি যে প্রথম দিকে আসলে প্রয়োজন নাই যে আপনি একদম টাইমিং অনুযায়ী আগান। সো প্রথম দিকে টাইমিং অনুযায়ী আগানোটা ইজ নট ভেরি ক্লেভার। আপনি পরবর্তীতে টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস করার জন্য অনেক সময় পাবেন। আপনি একদম আইএলটিএস পরীক্ষা যখন দিয়ে দেবেন তার হয়তো 2 মাস বা 1.5 মাস আগে থেকে আপনি টাইম ম্যানেজমেন্টের উপরে পুরোপুরি আগে আপনি প্রশ্নের ধরনের সাথে পরিচিত হবেন, তারপরে আপনি প্রশ্নের সিকোয়েন্সের সাথে পরিচিত হবেন, উত্তরগুলো কিভাবে তাড়াতাড়ি বের করতে হয় সেভাবে পরিচিত হবেন। আমরা পরবর্তী রিডিং ক্লাসগুলোতে বিভিন্ন টিপস ট্রিক্স স্ট্র্যাটেজি নিয়ে আলাপ করব যে আসলে খুব তাড়াতাড়ি বা একদম এইটা দেখে একটা অংশ দেখে কিভাবে একটা প্রশ্ন বের করে ফেলা যায় উত্তরটা, অথবা কোথায় উত্তরগুলো বেশিরভাগ থাকে, বা কোন উত্তরের পরে কোন উত্তরটা আসতে পারে, সিকোয়েন্সটা প্রেডিক্ট করা যায় কিনা। সো দেয়ার আর আ লট অফ অ্যাঙ্গেলস টু দিস আইএলটিএস প্রিপারেশন। এবং আইএলটিএস পরীক্ষাতে যদি আপনাকে এইস করতে হয়, আপনাকে অবশ্যই ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি ডেডিকেটেড, স্পেশালি রিডিং পার্টে কিন্তু এক্সট্রা অর্ডিনারি প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আপনি যদি মনে করেন যে না আমি 15 দিন একটু প্র্যাকটিস করবো, ধুমধাম গিয়ে পরীক্ষা দিয়ে দেবো, আপনি যদি আগে থেকে ইংলিশে অনেক ভালো হন তাহলে অন্য ব্যাপার, বাট আগে থেকে ইংলিশে যদি একদম এক্সট্রাঅর্ডিনারি ভালো না হন, আপনাকে ইফ ইউ হ্যাভ টু গেট আ স্কোর অফ অ্যাটলিস্ট 7.5, আমি আশা করব যারা এখানে আছেন সবারই 7.5 টার্গেট করবেন। সো 7.5 যদি আপনি টার্গেট করেন সেক্ষেত্রে রিডিং মডিউলটা ইজ এক্সট্রাঅর্ডিনারিলি ইম্পর্টেন্ট। সো 7.5 যদি আপনাকে অ্যাচিভ করতে হয় এই নিজ ব্যান্ড, তাহলে কিন্তু আপনাকে একদম তুখোর প্রিপারেশন নিতে হবে। সো আপনার যদি ওরকম ডেডিকেশন না থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না। সো আমরা যে প্যাসেজটা আজকে করেছি এটা কিন্তু তুলনামূলকভাবে সহজতর আইএলটিএস একাডেমিক রিডিং প্যাসেজের তুলনায়। সো আমরা পরবর্তী দিনে আরো কঠিন প্যাসেজের দিকে যাব, তখন আপনারা কিন্তু ইউ উইল ফিল যে একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আপনার ভোকাবুলারি কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট। অনেকেই খালি প্রথমে ভোকাবুলারি 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 ইম্পর্টেন্ট যে আপনার একদম কমন ওয়ার্ডস গুলো আপনি জানছেন কিনা। So, আজকে যে ওয়ার্ডটা ছিল যেটা হচ্ছে ফরেজার। সো ফরেজার শব্দের মানেটা যদি আপনি নাও জানতেন, আপনার ফরেজার থেকে একটাই প্রশ্ন আসছে যে ওই প্যারাগ্রাফে ওইটার মানেটা কি। সো যেহেতু বাকি 3টা অপশন দেখে আমরা বুঝতে পারছি যে ওই 3টা অপশন হবে না, তার মানে অটোমেটিক্যালি আমরা বুঝে গেছি যে সার্চার এটা হচ্ছে এটার উত্তর। সো সব সময় ভোকাবুলারিটা শব্দের একদম এক মানে যেটার প্রয়োজন নাই, কনটেক্সচুয়াল মিনিংটা বোঝার চেষ্টা করেন, তাহলে দ্যাট উইল বি এনাফ। সো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। ইয়েস মিস আমিনা, আই উইল অ্যাপ্রুভ আফটার দ্য ক্লাস। অলরাইট, সো আজকের ক্লাসটা আপনাদের আসলে কেমন লাগলো সেই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতটা আমাকে একটু জানাবেন। সেটা জানানোর জন্য আমি আমাদের ফেসবুক পেজের একটা পোস্টের লিংক দিয়েছি। এই পোস্টের কমেন্ট সেকশনে একটু আপনাদের মতামতটা আপনারা একটু জানিয়ে দেবেন যে আজকের ক্লাসটা আপনাদের আসলে কেমন লাগলো, যাতে করে অন্যরা উৎসাহিত হন অথবা আমিও একটু বুঝতে পারি যে আপনাদের আসলে ক্লাসটা আপনারা এনজয় করছেন কিনা। সো এবং যদি কোনো রেকমেন্ডেশন থাকে বা যদি কোনো সাজেশন থাকে সেটাও অবশ্যই আমাকে বলবেন। আমরা এই সপ্তাহের মাঝখানে একটা কোয়েশ্চেন আনসার সেশন অ্যারেঞ্জ করব এবং এই সপ্তাহের মাঝখানে একটা ডাউট সলভিং সেশন অ্যারেঞ্জ করব, যেখানে আপনাদের সাথে আমি কথা বলবো এবং আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা বা কোনো ইস্যুস হচ্ছে কিনা সেটা আমি বোঝার চেষ্টা করব। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে শুধুমাত্র যতটুকু সময় ক্লাসে অ্যাটেন্ড করবেন বা একটু আসলেন, ক্লাসে একটু দেখলেন, পার্টিসিপেট করলেন না, পরে আবার আগামী সপ্তাহের জন্য ওয়েট করলেন, তাহলে কিন্তু আসলে প্রিপারেশনের কোনো আগামাথা থাকবে না। সো অবশ্যই প্রত্যেকটা এই যে রিড থিওরি, এই লিঙ্কটা আমি দিয়ে দিব, এই রিড থিওরিতে আপনারা রেজিস্টার করে নিয়ে এখানে অসংখ্য প্যাসেজ আছে এবং প্যাসেজগুলো আপনার লেভেল অফ এক্সপার্টিস অনুযায়ী আসতে থাকবে। আপনি ধরেন 5টার মধ্যে এখানে যদি 0 পান বা 1 পান, তাহলে পরের প্যাসেজটা একটু সহজ আসবে, কারণ ও বুঝে ফেলবে যে আপনি আসলে অত ভালো পারতেছেন না। আবার যখন কয়েকটা ভালো করবেন তখন আস্তে আস্তে কঠিন আসা শুরু করবে। সো রিড থিওরি এই সাইটটা থেকে আপনি আপনার লেভেল অফ এক্সপার্টিস অনুযায়ী প্র্যাকটিস করতে পারবেন। ইট ইজ গ্রেটলি গ্রেটলি হেল্পফুল। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আর কোয়েশ্চেন আনসার সেশন কবে হবে, ডাউট সলভিং ক্লাস কবে হবে, স্পিকিং প্র্যাকটিসের সেশন কখন কখন হচ্ছে, স্পিকিং প্র্যাকটিসের জন্য আপনার কথা বলার টপিক কি বা সেশন কবে হচ্ছে, রেকর্ডিং, সবকিছুর জন্য আইএলটিএস গ্রুপ বিএসডিসিটা ফলো করবেন। আমরা কিন্তু কোনো কিছুতে
অ্যানাউন্সমেন্ট দিতে ভুলি না। আর স্পিকিং প্র্যাকটিস রিলেটেড সবকিছুর জন্য স্পিকিং প্র্যাকটিস ক্লাব, বিএসডিসি স্পিকিং প্র্যাকটিস ক্লাব যেটা আছে ওই গ্রুপটা ফলো করবেন। সো গ্রুপে কিন্তু রেগুলার অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়। অনেকে গ্রুপের অ্যানাউন্সমেন্টটা ফেসবুকের এত কিছুর মাঝখানে নোটিফিকেশনটা খেয়াল করেন না, পরবর্তীতে আমাদেরকে হয়তো বলেন যে আমি আসলে এটা দেখতে পাইলাম না বা ওই ইনফরমেশনটা পাইলাম না। আমরা কিন্তু এভরি ডিটেইল, যে ক্লাস হচ্ছে, ক্লাস হবে, ক্লাসের লিঙ্ক, কি করানো হচ্ছে, সেটার ম্যাটেরিয়াল, বই, সবকিছু কিন্তু আমরা রেগুলার আপডেটস করি। সো গ্রুপের নোটিফিকেশনটা ফর অল পোস্ট, এই নোটিফিকেশন সেটিং এ গিয়ে ফর অল পোস্ট আপনি ওপেন করে রাখেন, তাহলে কিন্তু আপনি ইচ এন্ড এভরি ডিটেল খুব সহজে আপনি পেয়ে যাবেন। আদারওয়াইজ কিন্তু কোনো আপডেট পাবেন না। আপনি যদি এক্সপেক্ট করেন বা আশা করে থাকেন যে প্রত্যেকটা জিনিস আপনাকে এসএমএস এর মাধ্যমে ক্লাসের দিন লিংক পাঠানো হবে বা ক্লাস শুরু হচ্ছে আসেন জয়েন করেন, এরকম কিন্তু দেওয়া হবে না। গ্রুপে অ্যানাউন্সমেন্ট দিতে দেওয়া হবে, আপনি আপনাকে টাইম মতো নিজ দায়িত্বে ইউ হ্যাভ টু অ্যাটেন্ড। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর জয়নিং দিস ক্লাস, মে আল্লাহ ব্লেস ইউ। আগামীকাল রাত 9টার সময় নেক্সট মডিউলের ক্লাস নিয়ে আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে।